রহস্যের রোমাঞ্চে অ্যাডভেঞ্চার। কয়েকটি অসাধারণ বাংলা সাহিত্যের রহস্যময় গল্প নিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন রহস্যের রোমাঞ্চে অ্যাডভেঞ্চার। আজকের গল্প মৃত্যুর পর। রচনা ডক্টর গৌরী দে। গল্পটি প্রথম প্রকাশিত হয় শুকতারার শারদীয়া সংকলনে 1417 বঙ্গাব্দে, অর্থাৎ 2010 সালে। আজকের গল্পটি আমরা নিয়েছি শারদীয়া শুকতারা 1417 এই বইটি থেকে। প্রধান চরিত্রে দ্বিজেনবাবু ও জাগুয়া, গল্প পাঠে ও গল্পের সূত্রধর রূপক। শুরু হচ্ছে মৃত্যুর পর। বছরে একবার দ্বিজেনবাবু 7 দিনের জন্য কলকাতার বাইরে যাবেনি। প্রখ্যাত লেখক দ্বিজেনবাবুর সংসারে কোনো কিছুরই অভাব নেই। ছেলেমেয়েরা যথেষ্ট বড়, স্বাবলম্বী, স্ত্রী এখনো স্কুলে পড়ান। সুতরাং একলা পালিয়ে যাওয়ার ব্যাপারটা সবাই খুশি মনেই মেনে নিয়েছেন। 2-4খানা জামা কাপড় একটা কাঁধ ব্যাগে ঝুলিয়ে অল্প কিছু লেখার সরঞ্জাম নিয়ে একদিন দ্বিজেনবাবু ট্রেনে উঠে বসলেন। গন্তব্যস্থল কারমাটার। ভারী প্রিয় জায়গা তার। চতুর্দিকে গাছপালা, লাল মাটির রাস্তা, মহুয়া ফুলের গন্ধ, শালবন। নিরিবিলি শান্ত এমন মন জুড়ানো পরিবেশ তিনি কোথায় পাবেন? তাই তো গতকাল তিনি বন্ধু রাতুলের কাছ থেকে কারমাটারের বাড়ির চাবিটাও নিয়ে এসেছিলেন। কিন্তু একটা ব্যাপারে কেমন যেন খটকা লেগেছিল তার। চাবি দেবার সময় রাতুল কেন বলল, একটু সাবধানে থাকিস। ও তো জানে ওখানে ওর বহু পুরনো মালি জগুয়া আর তার ছেলে লহুয়া আছে। তারা দ্বিজেনবাবুকে ঠিক রাতুলের মতোই ভালোবাসে, যত্ন করে। তবে এর আগে তো কখনো রাতুলকে তিনি এমন কথা বলতে শোনেননি। তবে ওখানে কি কোনো পলিটিক্যাল? যাকে আর ভাবতে পারেন না দ্বিজেনবাবু। জানলার বাইরে চোখ রেখে দৃশ্য উপভোগ করার জন্য মনঃসংযোগ করলেন। ট্রেন চলেছে যেন ঢিকির ঢিকির করে। পৌঁছতে যে সন্ধে হয়ে যাবে, এতে আর সন্দেহ কি? টর্চ হাতে নিয়ে ট্রেন থেকে নেমে তিনি জগুয়াকে খুঁজতে লাগলেন। প্রত্যেকবার তো খবর পেয়ে জগুয়া স্টেশনেই থাকে। রাতুল আগে ভাগে ফোন করে সব ব্যবস্থা করে রাখে। টেলিফোনটা রয়েছে একেবারে ড্রয়িং রুমের ভেতর। তাহলে কি ওরা টেলিফোন শুনতে পায়নি? না ফোন খারাপ? না, অপেক্ষা করে লাভ নেই। দ্বিজেনবাবু স্টেশন থেকে বেরিয়ে গ্রামের পথ ধরলেন। দুদিকে গভীর দিঘি, মধ্যিখান দিয়ে একটা গাড়ি যাবার রাস্তা। এই পথ দিয়ে খুব ধীরে ধীরে এগোতে থাকলেন দ্বিজেনবাবু। কান খাড়া করে রইলেন। যদি টাঙার ঘরঘর শব্দ আর ঘোড়ার খুরের শব্দ পাওয়া যায়। নিজের মনেই হাসলেন দ্বিজেনবাবু। জগুয়ার খুব শখ বাবুর বাড়ি একটা টাঙা থাকবে, আর সেই টাঙা চালাবে সে নিজে। রোজগারও হবে, ভালোও লাগবে। তাই রাতুলের কাছ থেকে একটা পয়সা না চেয়ে সে টাঙা কেনার জন্যে নিজেই বেশ কিছু জমিয়ে ফেলল। অন্য টাঙাওয়ালাদের কাছে খবর পেল একটা দারুণ ঘোড়া আছে, সাদা দুধের মতো রং, যেমন তেজি তেমনি সুন্দর। তবে টাকার অঙ্কটা বেশি। ঘোড়া দেখে মোহিত জগুয়া।
যা ছিল সর্বস্ব দিয়ে ঘোড়াটা কিনে ফেলল। হ্যাঁ, ঘোড়ার মতো ঘোড়া বটে। নিজের ছেলের মতো করে ঘোড়াটাকে সে যত্ন করতে লাগলো। কিন্তু টাঙা কেনার পয়সা কমে গেছে, তাই একজনের ফেলে দেওয়া একটা টাঙা খুব কম দামে কিনে সে টুকটাক সারিয়ে নিল। তার সঙ্গে নাম মিলিয়ে ঘোড়াটাকে সে ডাকত মনুয়া বলে। ভাঙা গাড়িটা কিনতে কিন্তু অনেকে ওকে বারণ করেছিল। সেবার যখন দ্বিজেনবাবু এলেন, যোগুয়া বলল, বাবু, টাঙা গাড়িটা কিনবো কিনা ভাবছি। দ্বিজেনবাবু হেসে বলেছিলেন, কেন রে, না কেনার কি হলো? সারাতে অনেক খরচ, তাই? না বাবু, ওই টাঙাটা একটা অভিশাপ আছে। অভিশাপ? হ্যাঁ বাবু, সাপ। ওই টাঙায় সুরে মালিক তার ছেলে বউ নিয়ে স্টেশন যাচ্ছিল। বর্ষাকাল, খুব বারিশ হচ্ছিল। স্টেশনের কাছে দিঘিতে স্লিপ করে গাড়িটা পড়ে যায়, 3 জনেই মারা যায়। তাই আমাকে অনেকে কিনতে বারণ করছে। দ্বিজেনবাবু বেশ জোরেই হেসে উঠলেন। এসব বিশ্বাস করিস তুই? ওদের ভাগ্যে ছিল তাই ঘটেছে, তার সঙ্গে তোর কি সম্পর্ক? যোগুয়া মাথা নেড়ে সায় দিয়ে বলে, ঠিক বলেছেন বাবু। ভাবতে ভাবতে তিনি কোন পথে চলে এসেছেন। দ্বিজেনবাবু দেখলেন চারদিক অন্ধকার কূপ কূপ করছে, পথটাও কোথায় হারিয়ে গেছে। এবার তিনি কি করবেন? রাত্রিরে ঝোপ জঙ্গলে সাপটাপ বেরোতে পারে, দাঁড়িয়ে তো আর থাকা যায় না। এগোবার জন্য পা তুলতেই টাঙার শব্দ আর ঘোড়ার ঘোরের শব্দ পেলেন। দূরে অন্ধকারের ভেতর একটা ঘন ছায়া ক্রমশ এগিয়ে আসতে লাগলো। দ্বিজেনবাবু অধীর অপেক্ষায় সেই দিকে তাকিয়ে রইলেন। মনে তো হচ্ছে একটা টাঙা আসছে। যাক, তাহলে তিনি এবার নিরাপদে রাতুলের বাগান বাড়ি মিত্র ভিলায় পৌঁছতে পারবেন। টাঙাটা এসে ঠিক দ্বিজেনবাবুর সামনেই দাঁড়ালো। টাঙাওয়ালা চাপা গলায় বলল, বাবু, আমি যোগুয়া, উঠে আসুন। যোগুয়া শুনে খুব নিশ্চিন্ত হলেন দ্বিজেনবাবু। অনুযোগের সুরে বললেন, তোকে না দেখে আমি ভাবলুম বুঝি কোনো খবর পাসনি। রাতুল তোদের ফোন করেনি? যোগুয়া তেমনি ফ্যাস ফ্যাসে গলায় বলল, আমি তো কোনো ফোন পাইনি বাবু। দ্বিজেনবাবু অবাক হয়ে বললেন, তাহলে তুই এদিকে এলি যে? যোগুয়া বলল, আমার মনে হলো আপনি আমাকে ডাকছেন, তাই চলে এলাম। দ্বিজেনবাবু কি বলতে যাচ্ছিলেন বলা হলো না। দেখলেন তিনি মিত্র ভিলার সামনে হাজির। কি করে হলো? তিনি কি তবে মিত্র ভিলার সামনেই ছিলেন? লাহুয়া লণ্ঠন নিয়ে এলো। দ্বিজেনবাবু সেই আলোয় যোগুয়ার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন। এ কোন যোগুয়াকে তিনি দেখছেন? 1 বছরে এত পরিবর্তন হতে পারে? প্রায় কঙ্কালসার, গলায় মোটা কাপড় বাঁধা, চুলগুলো সাদা সনের নুড়ি। দ্বিজেনবাবু লাহুয়ার দিকে তাকিয়ে বললেন, কিরে, খবর পাসনি? লাহুয়া দ্বিজেনবাবুর হাত থেকে কাঁধ ব্যাগটা নিয়ে বলল, চলুন বাবু, ঘরে চলুন। দ্বিজেনবাবু যোগুয়াকে কিছু বলার জন্য পিছু ফিরতেই দেখলেন ঘোড়া, গাড়ি, যোগুয়া কেউ কোথাও নেই। অবাক হলেন দ্বিজেনবাবু। নিমেষে গেল কোথায় যোগুয়া? একেবারে ঘোড়া সব শুদ্ধ হাওয়া। ফিরে তাকালেন লাহুয়ার দিকে। লাহুয়া বলল, আপনি এখন বিশ্রাম নিন বাবু,
চলুন, ঘরে চলুন। লণ্ঠনটা টেবিলের ওপর রাখলো লাহুয়া। বলল, এখানে কোথায় কি ফল্ট হয়েছে? কাল থেকে আলো বন্ধ, আপনার একটু কষ্ট হবে। দ্বিজেনবাবু বললেন, কষ্ট কি রে? কলকাতার আলো দেখে দেখে তো চোখ ধাঁধিয়ে গেছে। আমি তো এটাই চাইছিলাম মনে মনে। লাহুয়া একটু হেসে বলল, রাতে কি খাবেন বলুন? মুরগা আর রুটি? তাই তো খাই, তবে হ্যাঁ, জগুয়ার হাতের বিখ্যাত নরম তুলতুলে চাপাটি চাই। লাহুয়া দাঁড়িয়ে থাকে। কিরে, কি হলো? যা, তাড়া দিলেন দ্বিজেনবাবু, ভালো করে খানা বানা। তবু দাঁড়িয়ে থাকে লাহুয়া। কি হলো রে? আরে যা। লাহুয়া কি বলতে যাচ্ছিল, জগুয়ার গলা শোনা গেল, এ লাহু, বাবুকে ছড় না, একটু জিরেন নিতে দে। লাহুয়া তাড়াতাড়ি বলে ওঠে, হ্যাঁ বাবু, হ্যাঁ, আপনি আপনি বিশ্রাম নিন। বলছে কি, মুরগা না পেলে? দ্বিজেনবাবু হেসে বললেন, কোই বাত নেই, ডাল চাপাটি হবে তো। সেই মুহূর্তে বাইরে ধপ করে কিছু ফেলার শব্দ হলো। লাহুয়া বেরিয়ে আসতেই দ্বিজেনবাবুও কৌতূহলী হয়ে বেরিয়ে এলেন। দেখলেন একটা থলের মুখটা দড়ি দিয়ে বাঁধা, তার ভেতরে কিছু একটা নড়ছে আর কক কক করে ডাকছে। হেসে বললেন দ্বিজেনবাবু, নে, তোর ভাবতে ভাবতে জগুয়া কাজের কাজ করে দিল। মুরগি হাজির, এই জন্যেই তো জগুয়া জগুয়া করি। বলতে বলতে দ্বিজেনবাবু নিজের ঘরে ঢুকে গেলেন। রাত ঠিক 9টায় বরাবর দ্বিজেনবাবু খান। ঠিক 9টা বাজতেই লাহুয়া ঘরে ঢুকল। বলল, বাবু, খাবার কি ঘরে দেব না এখানে? দ্বিজেনবাবুর ক্লান্তি লাগছিল। বললেন, এখানেই দে। পরম তৃপ্তি করে খেতে খেতে দ্বিজেনবাবু বললেন, হ্যাঁ রে লহুয়া, জগুয়াকে তো দেখছি না। লাহুয়ার ফ্যাকাশে মুখটা অন্ধকারে দ্বিজেনবাবুর চোখে পড়ল না। তিনি খাওয়া শেষ করে বললেন, জগুয়াকে বলিস আমি শুয়ে পড়ছি। লাহুয়া বাসন নিয়ে চলে যেতে দরজায় ছিটকিনি লাগিয়ে দ্বিজেনবাবু শুয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে গাঢ় ঘুমে ডুবে গেলেন। কত রাতে কে জানে একটা অস্বস্তিতে ঘুমটা ভেঙে গেল। চোখ চেয়ে দেখলেন তার খাটের সামনে একটা ছায়া মূর্তি। দ্বিজেনবাবু সাহসী লোক, বললেন, কে? ছায়ামূর্তি বলল, জগুয়া বাবু, আপনার নিম্বু পানি। হাতের গ্লাসটা দ্বিজেনবাবুর দিকে এগিয়ে দিল জগুয়া। দ্বিজেনবাবুর বরাবরের অভ্যাস, খাবার পর এক গ্লাস লেবুর শরবত খান। জগুয়া এখানে এলে নিয়ম করে সেটা দেয়। দ্বিজেনবাবু অত্যন্ত খুশি হয়ে ঘুম চোখেই বললেন, দে দে, এই জন্যই ঘুমটা ভালো হচ্ছে না। শরবত খেয়ে দ্বিজেনবাবু শুয়ে পড়লেন। পরদিন ভোরে দরজায় ছিটকিনি খুলতে গিয়ে থমকে গেলেন দ্বিজেনবাবু। দরজা তো তিনি বন্ধ করেই শুয়েছিলেন, তাহলে জগুয়া ঢুকলো কি করে? ভাবতে ভাবতে মর্নিং ওয়াকে বেরিয়ে পড়লেন তিনি। ভোরের হাওয়ার মিষ্টি গন্ধ
বিশুদ্ধ বাতাস। জোরে জোরে নিঃশ্বাস নিলেন দ্বিজেনবাবু। তারপর একটু হাঁটাহাঁটি করে বলরামের চায়ের দোকানের দিকে এগিয়ে গেলেন। বলরাম সবে ঝাঁপ খুলছিল। দ্বিজেনবাবু ডাকলেন, কিরে বলরাম, কেমন আছিস? চা হবে তো? আরে বাবু, আপনি কবে এলেন? এই তো কাল রাতে। বলরাম এক দৃষ্টে দ্বিজেনবাবুর দিকে তাকিয়ে বলল, এবার কোথায় উঠেছেন বাবু? দ্বিজেনবাবু বেঞ্চের উপর আরাম করে বসে বললেন, কোথায় আবার উঠব, আমার তো ওঠার ওই একটাই জায়গা। মৃত্যুর ভিলা? আটকে উঠল বলরাম। নিশ্চয়ই। কেন এমন ভান করছিস যেন ওখানে উঠে আমি খুব ভুল করেছি? বাবু! বলরামের গলায় একটা ভয়ের সুর শুনে রীতিমতো অবাক হয়ে গেলেন দ্বিজেনবাবু। বললেন, কি ব্যাপার বলতো? বলরাম বলল, আপনি কাল রাতে ওখানেই ছিলেন? ছিলাম তো। জগুয়া লহুয়া কত যত্ন করলো। কে যত্ন করলো? জহুয়া? বলরাম হাত জোর করে দ্বিজেনবাবুকে অনুরোধ করে, বাবু, আমার কথা শুনুন। আপনি আজই কলকাতায় ফিরে যান। ও বাড়িতে আর একটা রাতও কাটাবেন না। কি বলছিস বলরাম? তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? দ্বিজেনবাবু রীতিমতো ধমক দেন ওকে। ইতিমধ্যে আরো দু একজন গ্রামের লোক জড়ো হয়েছে। বলরামের কথায় ওরাও সাই দিয়ে বলে, হ্যাঁ বাবু, বলরাম ঠিকই বলেছে। দ্বিজেনবাবুর সন্দেহ হয়, এসবের মানে কি? তিনি ভ্রু কুঁচকে বললেন, বলরাম, আমাকে সব খুলে বল, কি হয়েছে? বলরাম বলল, টাঙ্গা হবার পর যোগ ইদানিং রোজ স্টেশনে যেত ট্রেন ধরতে। ভালো রোজগারও হতো। ওর তেজি ঘোড়া দেখে অনেক শহরই ওর টাঙ্গাতেই উঠত। গাড়িটা একটু নড়বড়ে ছিল, তার উপর মনে হয় কেউ ওকে হিংসা করে ওর চাকার একটা স্ক্রু ঢিলা করে দিয়েছিল। এসব অবশ্য আমাদের ধারণা, কোনো সঠিক প্রমাণ আমরা পাইনি। কদিন ধরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, গ্রামের কাঁচামাটি পেছল হয়ে গেছে। কোনো টাঙ্গা আলা বেরোয়নি দুর্যোগে। জহুয়া কিন্তু ঠিক বেরিয়েছে। স্টেশনের আগেই লেভেল ক্রসিং। দূর থেকেই সেটা খোলা দেখে জহুয়া ঘোড়া ছুটিয়ে দিল। যে করেই হোক ওটা নামার আগেই ক্রসিং ফেরোতে হবে। কাছে আসতেই হঠাৎ সিগন্যাল পড়ে গেল, রাস্তা বন্ধ হয়ে গেল। কিন্তু তেজি ঘোড়ার রাশ টেনে ধরলেও পেছল রাস্তার ঘোড়া হঠাৎ বাধা পেয়ে সামনের পা দুটো উপর দিকে তুলে পেক সামলাতে চেষ্টা করলো, কিন্তু পারল না। গাড়ি সদ্য নিয়ে পড়ে গেল দিঘির ভেতর। আর জহুয়া? বলরাম থামতেই উত্তেজিত দ্বিজেনবাবু বলে ওঠেন, হ্যাঁ হ্যাঁ, জগুয়া, বলো কি হলো তার? বলরাম চোখ বন্ধ করে শিউরে উঠল, বলল, জহুয়া সিটকে পড়লো ট্রেন লাইনের উপর। আর ঠিক সেই মুহূর্তে ট্রেনটা ক্রসিং পার হলো জহুয়ার শরীর পিষে। আমরা যখন খবর পেয়ে বৃষ্টি থামতে ওখানে গেলুম, দেখলুম ও। বলরাম আরেকবার আটকে উঠল, বলল, জহুয়ার কাটা মুন্ডটা পড়ে আছে রেল লাইনের ধারে। দ্বিজেনবাবু উত্তেজিত হয়ে বলে ওঠেন, তার মানে জগুয়া? সবাই বলল, হ্যাঁ বাবু, কিন্তু জগুয়া ও বাড়ির মায়া আজও কাটাতে পারেনি। এখনো রোজ সন্ধ্যেবেলা স্টেশনের পথে ওর টাঙার ঝরঝর শব্দ আর ঘোড়ার খুঁড়ের আওয়াজ শোনা যায়। কতদিন আগে এটা হয়েছে? দ্বিজেনবাবু যেন কিছুতেই নিজের চোখ কানকে বিশ্বাস করতে পারছিলেন না। ওরা বলল, এই তো 4-5 মাস আগে বর্ষাকালে। দ্বিজেনবাবু টলোমলো পায়ে মিত্রভিলায় ফিরে গেলেন। লহুয়াকে ডেকে সব কথা জানতে চাইলেন। সব শুনে লহুয়া একটা কথাও বলতে পারে না, কেবল বাবু বাবু বলে কাঁদতে লাগলো। প্রচন্ড সাহসী দ্বিজেনবাবু ঠিক করলেন সেই রাতটাও তিনি জাগবেন।
জাগুয়ার সঙ্গে দেখা করবেন। খাওয়া দাওয়া সেরে রাতে বিছানায় শুয়ে তিনি অপেক্ষা করতে লাগলেন। রাত 12টার পর একটা ছায়ামূর্তি তার খাটের পাশে এসে দাঁড়ালো। তার হাতে শরবতের গ্লাস। আজও দ্বিজেনবাবু নিজের হাতে দরজা বন্ধ করে শুয়েছেন। জাগুয়ার অশরীরী আত্মার তাতে কোনো অসুবিধা হয়নি ঘরে ঢুকতে। জাগুয়া ফ্যাঁসে গলায় বলল, বাবু, নিম্বু পানি। বালিশের তলা থেকে জোরালো টর্চটা বের করে নিমেষের মধ্যে জাগুয়ার মুখের উপর আলো ফেললেন দ্বিজেনবাবু, আর সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেলেন। সকালবেলা জ্ঞান ফিরতে তিনি সোজা ট্রেন ধরে কলকাতায় ফিরে এলেন। কিন্তু রাতের সেই দৃশ্যটা মনে করে মাঝে মধ্যেই শিউরে উঠছেন। এদিনই কি দেখলেন? জাগুয়ার বিভৎস মুখ, চোখ দুটো ঠেলে বেরিয়ে এসছে, জিভটা কেটে ঝুলছে, আর শরীর থেকে মুন্ডুটা প্রায় 6 ইঞ্চি ওপরে দুলছে। রাতুলের কাছে অভিযোগ করলেন দ্বিজেনবাবু, তুই যদি জানতিস তো বলিসনি কেন? রাতুলবাবু বললেন, আমি শুনেছি ব্যাপারটা, কিন্তু তোকে বলিনি, কারণ ব্যাপারটা কতটা সত্যি না গুজব সেটা আমার জানার দরকার ছিল। আমি জানি তুই কোনোদিনই ভূতে বিশ্বাস করিস না, আর তোর মতো সাহসী লোকের কাছে এসব আগে বললে তুই হেসে উড়িয়ে দিতিস। দ্বিজেনবাবু গম্ভীর হয়ে বললেন, বিশ্বাস কর রাতুল, আমি ওদের কথা বিশ্বাস করিনি বলেই সেই রাতে রয়ে গেলাম। নিজের চোখে না দেখলে আমি এসব বিশ্বাসই করতুম না। এও কি সম্ভব? মানুষ মৃত্যুর পর